রাষ্ট্রযন্ত্র খুবই ইম্পর্টেন্ট। রাষ্ট্র সবসময় চেষ্টা করে তার বিষাদময় বিপাকে পড়ার হাত থেকে রাষ্ট্র অগ্রণী ভূমিকা নেয় বেশ কিছু ভূমিকার ক্ষেত্রে। রাষ্ট্রের যিনি যন্ত্রী বা রাষ্ট্রের যিনি ক্ষমতায় থাকেন তিনি চাইবেন না যে তার রাষ্ট্র কখনোই ভুলুণ্ঠিত হোক। বিভিন্ন আশ্রয় নিতে হয়, কখনো মিথ্যার আশ্রয় নিতে হয়, কখনো আইনের আশ্রয় নিতে হয়, কখনো পুলিশের আশ্রয় নিতে হয়। এগুলো তো সমাজ জীবনের রাষ্ট্রবিজ্ঞানে সে কথাই বারবার বলা হয় যে রাষ্ট্র তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন সময় কাজে লাগায়। কথাগুলো কেন বলছি? কথাগুলো এই কারণে বলছি যে 20শে জানুয়ারি যে ভার্ডিক্ট শিয়ালদা কোর্টে, তারপরে 21 তারিখে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে, কোনো একটি প্রশাসনিক মঞ্চ থেকে বলছে আমি ফাঁসি চাই। আমার ডিরেক্টলি প্রশ্ন, মুখ্যমন্ত্রী কাউকে আড়াল করতে চাইছেন বা কাকে আড়াল করছেন? এ প্রশ্নটা কেন এলো? 10 ঘন্টা পেরোয়নি মুখ্যমন্ত্রী সব যে খেদ বা খেদোক্তি বা যে অভিমান বা যে বিরক্তির যে বক্তব্যগুলো হাইকোর্টে গিয়ে পর্যবসিত হওয়ার চেষ্টা হয়। আজকে শুনানি ছিল হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির এজলাসে। সেখানে প্রথমেই দুই বিচারপতি জিজ্ঞাসা করেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিলোত্তমার নাম না করে বলেছে যে নির্যাতিতার পরিবার তারা কি জানেন? সরকারের যিনি আইনজীবী তারা বলেছেন যে না। বিচারপতি বলেছেন তাহলে কখন জানানো হবে? তারা বলছেন জানাবো। একইভাবে প্রশ্ন আসে ধেয়ে যে সিবিআই কি পার্টি? এরকম বেশ গোলাটিয়াল একটা সিচুয়েশন হাইকোর্টে হচ্ছিল। অন্যদিকে সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল, সেখানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চও আজকে শুনানির বিষয় ছিল। শুনানি যদিও পিছিয়ে যায়, 29/1/2025 আবার পরবর্তীকালে সুপ্রিম কোর্টে শুনানি হবে। আমি দুটো বিষয় বলি। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের এই শুনানি পিছিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রতি আস্থা হারিয়েছেন বা আস্থা হারাচ্ছেন তিলোত্তমার বাবা এবং তিলোত্তমার মা। আমি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অনাস্থা কথা সংবাদ মাধ্যমে সাংবাদিক হিসাবে বলতে পারি না, কিন্তু যেটা বলতে পারি রাষ্ট্রযন্ত্রের ভূমিকা আমি বলতে পারি। তাই আজকে প্রশ্ন করা হয়েছে তিলোত্তমার বাবা ও মাকে যে আপনারা কি জানেন বা আপনাদের কি জানানো হয়েছে যে সরকার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে বিচারপতি দেবাংশু বসাক, মোহাম্মদ সব্বর রশিদির এজলাসে তারা মামলা করে? পরিষ্কার বলেছেন যে আমরা জানি না। কথাও বলেছেন যে মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী বলতে পারবেন, আমি এ ব্যাপারে কোনো উদ্যোগ নিইনি, আমি লড়াইটা কোর্টে লড়ব। সুপ্রিম কোর্টের প্রতি আমার আস্থা রয়েছে। আর যে উদ্যোগ মুখ্যমন্ত্রী এখন দেখিয়েছেন, আমি কোট আনকোট বলছি, কিন্তু সেই উদ্যোগ যদি তিনি সেই সময় দেখাতেন তাহলে বহু তথ্য উদ্ধার হতো, অন্তত তাদের কলজে ঠান্ডা হতো। তা হয়নি। বাংলার কলজে আগুনে ঝলসেছে। যাদের হৃদয় বিদারক পরিস্থিতি, যারা হৃদয় বান মানুষ, তাদেরও মন পুড়েছে, প্রাণ জ্বলেছে, দিন ফুরিয়েছে, সময় পেরিয়েছে, রাস্তায় রাস্তায় মিছিল হয়েছে। তাহলে আজকে যখন তিলোত্তমার বাবা ও মা সরাসরি মুখ্যমন্ত্রীর এই গত 21 তারিখের স্টেটমেন্টের পর যখন এজলাসে যখন আজকে শুনানি ছিল, যদিও সেটাও পিছিয়ে গেছে, সোমবার শুনানি হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির এজলাসে শুনানি হবে। একই প্রশ্ন বারবার করে দিয়ে আসছিল তিলোত্তমার বাবা এবং মায়ের। প্রশ্ন এটাই ছিল যে স্বতঃপ্রণোদিত উদ্যোগ মুখ্যমন্ত্রী সেই দিন দেখালে 8ই আগস্ট
9ই আগস্ট, তাহলে প্রচুর তথ্য, বহু বিস্ফোরক তথ্য উদ্ধার হতো, অনেক কিছু খোলাসা হতো। তা যখন হয়নি, তাই আমি এই মুহূর্তে রাজ্য সরকারের মামলার পরিপ্রেক্ষিতে আমি বিন্দুমাত্র কোনো ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করছি না। অনেকেরই প্রশ্ন বাংলার বিভিন্ন মানুষের যে মুখ্যমন্ত্রী কাকে আড়াল করছেন, মুখ্যমন্ত্রী কি কাউকে আড়াল করতে চাইছেন, নাকি কোনো রকমে যদি এটাকে জায়গায় নিয়ে যাওয়া যায় বিচার ব্যবস্থার একদম পিছনে সরু গলি দিয়ে। আমরা জানি যে বিচার ব্যবস্থা খুব দীর্ঘসূত্রিতার বিষয় আছে, অনেক হিয়ারিং চলে, লম্বা লম্বা হিয়ারিং হয়, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। অনেক মাঝপথে অনেকের সেই পরিবারগুলো ফেড আপ হয়ে যান, আর সেই ফেড আপ হয়ে যান, তারপরে যে অবস্থা থাকে সেই অবস্থা থেকে আরও তিমিরে চলে যান, অন্ধকারে চলে যান, বিষাদে চলে যান, অবসাদে চলে যান, যাকে বলা হয় মেন্টাল ফ্রাস্ট্রেশন, নিরুপায় হয়ে যান, অসহায় হয়ে যান। আর যারা ভোট ব্যাংকের রাজনীতি করেন তারা তাকতে বসে গরম হিটারে উঠলে থাকে। আমি বলছি রে, এর পিছনে গতকালও যা বলেছি আজকেও একই কথা বলছি, ভোট ব্যাংকের কি কোনো হিসেব আছে? অনেক আকছি বক্তব্য শুনছি। তাই মুখ্যমন্ত্রী কাকে আড়াল করছেন বা কাউকে আড়াল করতে চাইছেন, এই প্রশ্ন বাংলার মানুষের যেমন আছে, একজন সংবেদনশীল সাংবাদিক হিসাবে এই প্রশ্ন আমারও আছে। যদি এত স্বতঃপ্রণোদিত উদ্যোগ থাকতো, তাহলে সেদিন 8ই আগস্ট থেকে আজকের 22শে জানুয়ারি তাহলে বহু তথ্য সামনে চলে আসতো। এটা সরকারের শুধু মুখ পড়েনি, রাষ্ট্রের মুখ পড়েনি, রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যুক্ত প্রশাসনিক ব্যবস্থা এবং রাষ্ট্রের সঙ্গে যুক্ত রাষ্ট্রের নিচে থাকা যে মানুষ, সমাজ জীবন, সভ্যতা, তাদেরও মুখ পুড়েছে। আমি একটা অভিজ্ঞতার কথা আপনাদের বলি, যে রাষ্ট্রের বিরুদ্ধে যখন আপনি সংবাদ করবেন, তখন আপনার বাড়িতে পুলিশের দরজায়, আমার বাড়ির সামনেই হোক বা সাংবাদিকদের বাড়িই হয়, দেখবেন বাড়ির সামনে ঠক 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 আওয়াজ পাবেন, লম্বা লম্বা টর্চের আলো পাবেন। কেন বলছি? অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের। রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না, রাষ্ট্র ধোয়া তুলসী পাতা, আর যত দোষ নন্দঘোষ হচ্ছে সংবেদনশীল সাংবাদিক নয়ন রায়ের। এটা হচ্ছে চিরাচরিত নিয়ম, চিরাচরিত প্রথা বলতে পারেন আপনারা। আচ্ছা, আমি যে এই কথা, যে উদ্যত কণ্ঠে কথাগুলো বলছি, আমি তো মান রেখে কথাটা বলছি। রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে বা রাষ্ট্রের শাসনে যারা ক্ষমতায় থাকেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো থাকবেই, এটা স্বাভাবিক। তাই মাঝরাতে দরজায় কড়া নাড়বে পুলিশ, এরকম ঘটনার অভিমুখে আমিও দাঁড়িয়েছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। জাস্ট বলে দিই, এ প্রশ্ন বারবার করে করব যতদিন সাংবাদিকতা করব, যতদিন বেঁচে থাকব। একটি বিরাট অংশে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি তথ্য ওপেন করতে গিয়ে যেভাবে পুলিশ আমাকে হ্যারাসমেন্ট করেছিলেন, সাইবার সেল পূর্ব বর্ধমান দায়িত্বে যিনি ছিলেন ওসি সাইবার সেলের, আমাকে গ্রেপ্তারের বিষয়ে বিভিন্নভাবে হেনস্থার চেষ্টা চলেছে। তাই ভুলে গেছি এরকম ভাববার কোনো কারণ নেই। তো হয়ে গেছে বছর খানেকে বেশি হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে অপরাধ কোথায়, না আপনার বিরুদ্ধে স্পেসিফিক কমপ্লেন আছে, আলাদা নোটিশটা কোথায়, না নোটিশ দেখানো যাবে না, আপনি খবরটা উইথড্র করুন। আমি সেদিনও যে কথা বলেছিলাম, আজও একই কথাই বলছি, সংবাদের ক্ষেত্রে কম্প্রোমাইজ সাংবাদিকতা নয়ন রায় করবে না, করবে না, করবে না। প্রভুত্ব দাসত্ব সাংবাদিকতা করবে না। এই রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করার ক্ষেত্রে আমি খড়গহস্ত বলতে পারেন। আর তিলোত্তমার ইস্যুতে আমি রাস্তায় ছিলাম, রাস্তায় আজও আছি। আমি কোথায় বসে বলছি সেটা বিষয় নয়। তাই মুখ্যমন্ত্রী কাউকে আড়াল করতে চাইছেন, এটা যেমন জনমানুষের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এই প্রশ্ন অনেকেরই আছে, সেই প্রশ্ন আমার মধ্যেও আছে। তাই পুলিশ কি করতে পারে সেটা আমার জানা আছে। পুলিশ সক্রিয় ভূমিকা আছে সেটাও দেখেছি আমরা। তাই গণতন্ত্রের 4th পিলারে যখন ঢিল পড়ে না বর্ধমানের অফিসে, সেদিন পুলিশের ভূমিকা দেখেছিলাম। জাস্ট আসতে হয় এসেছিল, কারা ঢিল মারলো, কি জন্য ঢিল মারলো, এগুলো সব হচ্ছে সংবাদের পরিপন্থী বিষয়। আজও বর্ধমান থানা আইসির কাছে কোনো উত্তর নেই। যখন রক্তাক্ত হয়েছি 23-এর পঞ্চায়েত, কেন বলছি কথাগুলো আমি বারবার করে, আই রিপিট অ্যান্ড রিপিট এগেন অ্যান্ড নেবেন,
আমি এটা ভুলে যাইনি। রক্তাক্ত হয়েছি রায়নার মতো রাজনৈতিক ভূমিতে। সেদিনের প্রশ্ন ছিল, অনেক সাংবাদিকের হেনস্থা গ্রেপ্তারের বাংলায় ঘটেছে, আমি তাদের নাম নাইবা করলাম, তারা আমার সহকর্মী। সংবাদ তো সাংবাদিকতার যে সাজুজ্য, সৌন্দর্য এবং গণতান্ত্রিক যে ধারা এবং তার ধারাবাহিকতা, সেটা বজায় রেখেই তো কথা বলতে হবে। তাই তিলোত্তমার বাবা এবং মায়ের যে বুক জ্বলছে, হৃদয় জ্বলছে, শরীর জ্বলছে, এ কি কোনোভাবে অস্বীকার করতে পারেন? তাই মুখ্যমন্ত্রী কাকে আড়াল করছেন, এই প্রশ্ন এখন কোটি টাকার প্রশ্ন। যত তাড়াতাড়ি সাল্টে দেওয়া যায় ততটাই মঙ্গল, তাই না? যেটা ধনঞ্জয়ের ক্ষেত্রে হয়েছিল। এ প্রশ্ন আমি তো এখনও করছি যে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার সহধর্মিণী মীরা ভট্টাচার্য সেই সময় হেতাল পারেখের খুন এবং ধর্ষণ সেই সময় পরিপ্রেক্ষিতে আওয়াজ তুলেছিলেন। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল 2004 সালের 14ই আগস্ট। আমি সেই এক ছবি দেখতে পাচ্ছি এখানে। রিপিট টেলিকাস্ট বললেও কম বলা হবে, বোধহয় বেশি হবে, রিপিট টেলিকাস্টের থেকে বেশি হবে। তাই মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের পাশে আছেন। সেদিন যখন বলেছিলেন, আজকে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে ফাঁসিটাই দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট, তার অপরাজিতার বিল আটকে আছে, কেন্দ্র দিচ্ছে না। আসল বিষয় হচ্ছে অন্য কোনো গল্প আছে, যে গল্পটার পিছনে বড় রহস্য আছে, যে রহস্যের পিছনে বড় দুর্নীতি আছে, যে দুর্নীতির পিছনে অনেক বড় মাথা আছে, সেই মাথার পিছনে অনেক কিছু নেতৃত্ব রয়েছেন। তাই আজকে যারা শাসক দলের মুখপাত্ররা ডিফেন্ড করছেন মুখ্যমন্ত্রী সরকারকে, তাদের বুকে হাত দিয়ে কথা বলতে হবে যে যে ঘটনা ঘটেছে বাংলায় সভ্যতার ক্ষেত্রে, এটা নগ্নতার রূপ নাকি অন্য কিছু। তাই যারা মুখপাত্র তারা কমেন্টস করছেন, মতামত দিচ্ছেন, অন্তত আপনাদেরকে সংবেদনশীলে বলছি, আপনারা কমেন্টসটা করবেন, ঠিকঠাক করবেন। আমিও সাংবাদিক, আমারও মনে হয় যে আমারও ভূমিকা আছে। তাই আমার এই প্রশ্ন উত্তর সরকার দেবেন কি দেবেন না সেটা কিচ্ছু যায় আসে না আমার। আমি রাষ্ট্রের বিরুদ্ধে বলছি না, আমি রাষ্ট্রযন্ত্রের যে ব্যবস্থাপনার যে কতগুলো স্ট্রাকচারাল যে মুভমেন্ট তার উপর কথাগুলো বলছি। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে নিয়ে আমার সন্দেহ হয়েছে যে সন্দিহান প্রশ্নের বাঁকে বাঁকে আমি যাওয়ার চেষ্টা করছি, উত্তর পাচ্ছি না। আপনাদেরকে আরও বিস্তারিত বলবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনারা কমেন্টস করুন, মতামত দিন। যদি পুলিশ কোনো ব্যবস্থা নিতে চায়, দরজা আমার খোলা আছে। তবে মাঝরাতে আসবেন না, এলে সকাল সকাল আসবেন, কোমরে হাত দেবেন না, ভদ্রভাবে বলবেন, আপনারা তুলে নিয়ে যাবেন, কোনো চাপ নেই। কারণ তারপর জামিন হবে, তখন দেখা যাবে। আমি অ্যাডভান্স বলে রাখলাম এটা। এ বাংলায় যে ঘটনাগুলো ঘটছে সাংবাদিকতার ক্ষেত্রে, আমি আবার বলছি কথাটা, যে সাংবাদিকতার ক্ষেত্রে যত দূর যেতে হয়, আমি যেমন বামফ্রন্টের বিরুদ্ধে তাবড়তোড় সাংবাদিকতা করেছি, দলদাসের কাজ করিনি। আচ্ছা নেতা আমি দেখে নিয়েছি, তাদের নাম আমি নাইবা করলাম। তাই যখন বামফ্রন্টের যে সন্ত্রাস, যখন লালগড়, ভীমগড়, হোমাগড় থেকে শুরু করে পিলাকাটা জঙ্গল থেকে শুরু করে শাসন ব্যবস্থা নিয়ে যখন দুর্নীতি পরপর সংবাদ হয়েছে, বর্তমান সরকারকে ছেড়ে দেবো এরকম সাংবাদিক তো আমি নয়ন রায় নই। তাই তিলোত্তমার ঘটনার পর্যায়ক্রম আপনারা দেখতে থাকবেন, কমেন্টস করবেন, মতামত দেবেন। আপনারা পরবর্তী সংবাদগুলো নজর রাখুন। দ্য কোয়ারিজ ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন। আশা করি কথাগুলো তিতো লাগবে শাসক দলের, কিন্তু রক্ষণশীল সমাজ ব্যবস্থার ক্ষেত্রে যারা সভ্যতার দাবি করেন, যে আমরা সভ্যতার সিঁড়ি মেরুদণ্ড, তারা আমাকে সমর্থন করবেন। আর যাদের মেরুদণ্ড বেঁকে গেছে তারা আমাকে সমর্থন করবেন না। তারা যেটা করবেন, পুলিশ আদালত দিয়ে হ্যারাসমেন্ট চলবে। আমি মোকাবেলা করতে প্রস্তুত আছি। আমি মনে করি সাংবাদিকদের জীবন হচ্ছে যে কণ্টকময়, যেখানে সত্যি কথাটা বলতে হবে মেরুদণ্ড সোজা রেখে। সঙ্গে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়।